এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাশিয়ার হামলায় ইউক্রেনের শিশুসহ 14 জন নিহত। আরও বাড়ল মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা। সিরিয়ায় ইসরায়েলের মুখোমুখি হতে চায় না তুরস্ক আঙ্কারা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে মামলা করল চীন। গাজায় অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ইসরায়েলি যুদ্ধ অপরাধ হতে পারে জাতিসংঘ কর্মকর্তা। বলিভিয়ার স্বর্ণখনিতে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত 5। হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে না, বিক্রম মিস্ত্রি। রাশিয়ার হামলায় ইউক্রেনের শিশুসহ 14 জন নিহত। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6 শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটি রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছেন। গতকাল শুক্রবারে হামলা চালায় রাশিয়া। ক্রিভি রিহ শহর জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যে হামলার ঘটনা ঘটল। টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ফুটপাতে মৃতদেহ ও আহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন। আরও বাড়ল মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 3,354 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে 4,850 জন। এখনও 220 জন নিখোঁজ রয়েছে বলে আজ শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে খবর রয়টার্সের। ভূমিকম্পে মিয়ানমারের কেন্দ্রস্থল সাগাইং শহরটি যেন পারমাণবিক বোমায় বিধ্বস্ত হয়ে গেছে। শতাব্দীর ভয়ঙ্কর ভূমিকম্পে সাগাইং এখন মৃত্যুপুরী। মৃতদেহের গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো শহরে। যেদিকে চোখ যায় ধ্বংসাবশেষ, আর তার নিচে চাপা পড়ে আছে লাশ। সাগাইং এর প্রায় 80% ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের গ্রামীণ শহরগুলো বিধ্বস্ত হয়ে গেছে। মান্দালয় থেকে 45 মিনিট দূরত্বের এই শহরটিতে আসতে এখন সময় লাগে 45 মিনিট। শুক্রবারের 7.7 মাত্রার ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তায় বড় বড় ফাটল, গর্ত, ছোট ছোট ব্রিজ, কালভার্টগুলো সব ভেঙে গেছে। এরপর ভূমিকম্পের 8 দিন পর থেকেই আফটার শক হচ্ছে। ভয়ে স্থানীয়রা কেউ ঘরে ঘুমাচ্ছেন না। প্রায় পুরো শহরটি রাস্তা, প্ল্যাটফর্ম এবং ফুটবল মাঠে ঘুমায়। আমি নিজেও ঘরের ভেতরে ঘুমাই না। সিরিয়ায় ইসরায়েলের মুখোমুখি হতে চায় না তুরস্ক আঙ্কারা। সিরিয়ায় ইসরায়েলের মুখোমুখি হতে চায় না তুরস্ক। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একথা বলেছেন। তিনি আরও বলেন, সিরিয়ার সামরিক স্থাপনাগুলোই ইসরায়েলের একের পর এক হামলা দেশটির নতুন সরকারের সক্ষমতা কমাবে। এতে ইসলামিক স্টেট সহ বিভিন্ন শত্রুদের হুমকি মোকাবেলায় বাধা আসবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সিরিয়ায় হামলা চালিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে ইসরায়েল। নিজ দেশের নিরাপত্তার বিষয়ে সিরিয়ার বাসিন্দারা সিদ্ধান্ত নেবেন। সিরিয়ায় গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন বিদ্রোহীরা। তাদের গঠন করা নতুন সরকারের প্রধান হয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল সারা। তিনি তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। এদিকে আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির ভাষ্য, সিরিয়ায় শত্রুভাবাপন্ন কোনো শক্তিকে টিকে থাকতে দেবে না তারা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে মামলা করল চীন। মার্কিন প্রশাসনের নতুন করে বড় আকারের শুল্ক আরোপের পর বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে একটি মামলা দায়ের করেছে চীন। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মামলা দায়েরের বিষয়টি জানিয়েছেন। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ডব্লিউটিওর নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করে, ডব্লিউটিও সদস্যদের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে এই পদক্ষেপ নিয়ম ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলাকে দুর্বল করে। চীনা মুখপাত্র আরো বলেন, এটি একটি সাধারণ একতরফা গোন্ডামিমূলক অনুশীলন যা বিশ্ব অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলার স্থিতিশীলতাকে বিপন্ন করে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। শুধু মামলায় নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীন শুক্রবার বেশ কয়েকটি পাল্টা ব্যবস্থাও ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে সমস্ত মার্কিন পণ্যের ওপর 34% অতিরিক্ত শুল্ক
এবং কিছু বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং জানিয়েছে আগামী 10 এপ্রিল থেকে মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর করা হবে। মার্কিন শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। গাজায় অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ইসরায়েলি যুদ্ধাপরাধ হতে পারে, জাতিসংঘ কর্মকর্তা। গাজায় অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় 15 জন চিকিৎসক ও মানবিক কর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংগঠনের শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক নিরাপত্তা পরিষদের সামনে এ উদ্বেগ জানান। তিনি বলেন, সম্প্রতি 15 জন চিকিৎসা ও মানবিক সহায়তা কর্মীর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। এই ঘটনাগুলো ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য যুদ্ধ অপরাধ সম্পর্কে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। টার্ক 23 মার্চের ওই ঘটনার একটি স্বাধীন, দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন। তবে ইসরায়েলি পক্ষ বলছে তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। ফিলিস্তিনি রেড ক্রেসেন্ট জানিয়েছে, রাফা অঞ্চলে নিহতদের মধ্যে তাদের 8 জন সদস্য এবং জাতিসংঘের একজন কর্মীও রয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে তাদের মৃতদেহ একটি গণকবরে পাওয়া গেছে। জাতিসংঘের ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ইউনুস আল খতিব বলেন, এই ঘটনা আমাদের মানবতাবোধের গভীরে আঘাত করেছে। বলিভিয়ার স্বর্ণখনিতে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ নিহত 5। বলিভিয়ার পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণখনিতে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ 5 জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে লাপাজ শহর থেকে প্রায় 90 মাইল উত্তরের সোরাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণটি ঘটে খনির যন্ত্রপাতি ও সরঞ্জাম রাখার একটি 3তলা ভবনে। এতে 3 জন পুরুষ, 1 জন নারী এবং 1 বছর বয়সী একটি শিশু নিহত হন। এছাড়া 6 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণটি একটি ডিজেল ড্রামে ঘটেছে। উপস্বরাষ্ট্রমন্ত্রী জনি আগুইলেরা ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে সন্দেহ করেছেন। গত 1 দশকে স্বর্ণের দাম প্রায় 260% বেড়ে যাওয়ায় সোরাতা অঞ্চলে খনি দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী সমবায় সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়েছে। উল্লেখ্য, বলিভিয়ার মোট খনিজ উৎপাদনের 57.5% নিয়ন্ত্রণ করে খনিজ সমবায়গুলো। হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে না, বিক্রম মিস্ত্রি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর শুক্রবার প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক হয়েছে। এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গ। ভারতের বার্তা সংস্থা ANI জানিয়েছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে আর কিছু বলা যাবে না। বিক্রম মিস্ত্রি বলেন, মোদী আরও আহ্বান জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে এমন